ফিল্ট্রেশন লাস্ট ক্লাসে আমরা টপিকটা স্টার্ট করেছিলাম। ফিল্ট্রেশন হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্টের একটা ম্যান্ডেটরি ইউনিট যেটা থাকবে। তো ফিল্ট্রেশন ইউনিটটা সাধারণত আসে প্লেইন সেডিমেন্টেশন, যেটার মাধ্যমে আমরা লার্জ পার্টিকেল রিমুভ করতে পারি, অথবা সেডিমেন্টেশন উইথ কোগুলেশন, যেটার মাধ্যমে কম্পারেটিভলি ফাইনাল সাসপেন্ডেড পার্টিকেলকে রিমুভ করা হয়। এই দুটো ইউনিটের পরের যে ইউনিটটা সেটা হয় হচ্ছে ফিল্ট্রেশন, যেখানে একটা খুবই খুবই সিম্পল টেকনিক, যেখানে একটা ফিল্টার বেড থাকবে, মানে সাধারণত স্যান্ড বেড থাকে, স্যান্ড পার্টিকেলের ডিফারেন্ট সাইজের, এবং যেখান থেকে হচ্ছে পানিটা ফিল্টারেড হয়ে ক্লিয়ার হয়ে নিচে একটা সাপোর্টিং গ্র্যাভেল লেয়ার থাকে, যেখানে ফিল্টারেড ওয়াটারটা কালেকশন করার জন্য আন্ডার ড্রেনেজ চ্যানেল থাকে, তারপর সেখান থেকে পানিটাকে বের করে নিয়ে যাওয়া হয়। তো ফিল্ট্রেশনের এই যে ফিল্টার বেডটা বা স্যান্ড বেডটা থাকে, স্যান্ড বেডটাতে ডিফারেন্ট মেকানিজমের মাধ্যমে পানিটা ক্লিয়ার হয় বা হচ্ছে ফিল্টারেড হয়। একটা প্রসেস ছিল, এই চারটা প্রসেস আমি লাস্ট ক্লাসে ডিসক্রাইব করেছিলাম, তারপর আবার একটু দ্রুত আবার রিপিট করছি যদি তোমাদের ভুলে যাও, একটু রিকল করতে যাতে সুবিধা হয়। প্রথমটা ছিল মেকানিক্যাল স্ট্রেনিং। মেকানিক্যাল স্ট্রেনিং বলতে যে স্যান্ড বেডটা থাকবে, সেই স্যান্ড পার্টিকেলের মাঝখানে যে ইন্টারগ্যানুলার ভয়েডটা থাকবে, সেই ভয়েডের মধ্যে কম্পারেটিভলি লার্জার যে সমস্ত পার্টিকেল থাকে সেটা জাস্ট ছাঁকনির মতো, যে মানে ভয়েডটা দিয়ে যেতে পারছে না, সেটা আটকে যাচ্ছে বড় পার্টিকেল গুলো, সেগুলোও কিন্তু ছোট, আসলে বড় যদিও বলছে বাট সেগুলো ফাইনার, কারণ স্যান্ড পার্টিকেলের ভয়েড খুব বেশি বড় না। এখানে পার্টিকেল সাইজ হয় 0.1 মিলিমিটার থেকে সাধারণত 0.5 বা 0.67 মিলিমিটার এরকম হয়ে থাকে। তো খুবই ছোট সাইজের সেই পার্টিকেলের যে ভয়েড গুলোর মধ্যে যে পার্টিকেল গুলো আটকে যায়, সেই স্ট্রেনিং অপারেশনের মাধ্যমে কিছু পার্টিকেল সেখানে ফিজিক্যালি পানি থেকে রিমুভ হয়। সেকেন্ড প্রসেসটা হচ্ছে ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন। এখানে ফ্লোকুলেশন বলতে পানিটা এই যে যখন ফিল্টার বেডের মধ্য দিয়ে যাবে তখন তো স্ট্রেইট নিচের দিকে ট্রাভেল করতে পারবে না, এইভাবে একটা কার্ভ ফ্লো প্যাটার্নে কিন্তু পানিটা এই যে ভয়েড গুলো সেগুলোর মধ্য দিয়ে নামবে। সেগুলোর মধ্য দিয়ে নামার সময় এই কার্ভ ফ্লো প্যাটার্নের কারণে পানি থেকে যে সমস্ত ফাইনাল পার্টিকেল, যেমন ছবিতে দেখা যাচ্ছে এগুলো, যেগুলো এখানে আসলে এই ভয়েডে আটকানোর কথা না, কিন্তু কার্ভ ফ্লো প্যাটার্নের কারণে এই ফাইন পার্টিকেল গুলো একটার কাছাকাছি আসবে এবং লার্জার পার্টিকেল বা যেটাকে আমরা ফ্লক্স বলে থাকি, ফ্লক্স ফর্মেশন হবে। এবং সেই ফ্লক্স গুলো যখন ফর্মেশন হবে, সেগুলো পরবর্তী যেখান থেকে নামতে থাকবে পানিটা, মানে ফ্লো করতে থাকবে অ্যারাউন্ড দ্য স্যান্ড গ্রেইন, যখন যেতে থাকবে তখন সেখানেই বড় পার্টিকেল গুলো, লার্জার ফ্লক্স গুলো ডিপোজিটেড হয়ে যাবে অন দ্য ফিল্টার গ্রেইন বা স্যান্ড গ্রেইনের উপরে ডিপোজিটেড হবে বা সেডিমেন্টেড হয়ে যাবে। কিন্তু সেডিমেন্টেড হওয়ার পরে শুধুমাত্র ডিপোজিটেড হবেই না, সেগুলো লং টাইম ওখানে রিটেইন করবে। রিটেনশন কিভাবে করবে? রিটেনশন করবে দেখা যায় যে ফিল্টার গ্রেইনের গায়ে, সেটা স্লোসেন ফিল্টার হোক অথবা র্যাপিডসেন ফিল্টার হোক, দেখা যায় একটা সার্টেন টাইম পরে একটা আঠালো একটা স্টিকি লেয়ার তৈরি হয়, যে লেয়ারটাকে আমরা জেলাটিনিয়াস কোটিং বা বায়োলজিক্যাল কোটিং বলে থাকি। সেই জেলাটিনিয়াস কোটিং এর গায়ে এই যে ডিপোজিটেড যে ফ্লক্স গুলো থাকবে, সেই ফ্লক্স গুলো অ্যাবজর্ব হয়ে যাবে, মানে পার্মানেন্টলি সেখানে আটকে থাকবে আনটিল নেক্সট ক্লিনিং অপারেশন। যতক্ষণ পর্যন্ত নেক্সট ক্লিনিং না করা হবে ততক্ষণ পর্যন্ত ফিল্টার এই স্যান্ড গ্রেইনের গায়ে এগুলো হচ্ছে ফাইন পার্টিকেল গুলো যেগুলো ফ্লক্স ফর্ম করছে সেগুলো আটকে যাবে। এটা একটা ওয়ে। থার্ড ওয়েটা হচ্ছে বায়োলজিক্যাল মেটাবলিজম। বায়োলজিক্যাল মেটাবলিজম হচ্ছে স্যান্ড গ্রেইনের চারপাশে যেই আঠালো লেয়ারটা তৈরি হবে, এটা সাধারণত হচ্ছে মাইক্রো অর্গানিজমের একটা লেয়ার তৈরি হয়, কারণ মাইক্রো অর্গানিজমের সারফেস অ্যাফিনিটি থাকে, যার কারণে এই সমস্ত স্যান্ড গ্রেইনের গায়ে সেগুলো আটকে যায়। কিন্তু শুধুমাত্র আটকে যায় তা কিন্তু না, যখন আটকে থাকে মাইক্রো অর্গানিজম গুলো এই যে ফিল্টার বেডের চারপাশে আটকে থাকবে, ফিল্টার গ্রেইনের চারপাশে, সেই সময় ওইখানে থাকা অবস্থায় মাইক্রো অর্গানিজম গুলো কিছু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ক্যারি আউট করে। বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা কি? বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, বাই দিস টাইম তোমরা জানো যে মাইক্রো অর্গানিজম কি করতে পারে, পানির মধ্যে বিভিন্ন ধরনের বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্ট আসতে পারে, সেগুলোকে কিন্তু ডিকম্পোজ করতে পারে। তো এই যে ফাইন পার্টিকেল গুলো পানির মধ্যে রয়ে যাচ্ছে যখন ফিল্ট্রেশন হচ্ছে যে পানিটা, সেটার মধ্যে কিছু সাসপেন্ডেড ফাইন পার্টিকেল অথবা কিছু ডিজলভ সাবস্টেন্স যেগুলো বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটেরিয়াল হতে পারে। তো সেই অর্গানিক ম্যাটেরিয়াল গুলো যখন এই লেয়ার গুলোর কাছাকাছি মানে বা পাশ দিয়ে বাইপাস করবে, তখন এই অর্গানিক ওয়েস্ট গুলোকে মাইক্রো অর্গানিজম গুলো বায়োলজিক্যালি সেগুলোকে প্রথমে ক্যাপচার করবে, তারপর সেগুলোকে সিনথেসাইজ করবে। সিনথেসাইজ করে পানি থেকে অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করবে, অ্যাজ ওয়েল এস মাইক্রো অর্গানিজমের নাম্বার গুলো কিন্তু আস্তে আস্তে অ্যারাউন্ড দ্য লেয়ার বাড়তে থাকবে। তো এইভাবে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমেও পানিতে থাকা মাইক্রো অর্গানিজম গুলো এই লেয়ারের মধ্যে মানে স্যান্ড গ্রেইনের চারপাশে আটকে থেকে অথবা সেইখানে আটকে থেকে পানির মধ্যে থাকা অর্গানিক ওয়েস্ট গুলোকে ডিগ্রেড করে সেগুলোকে ট্রিটমেন্ট করবে। এই তিনটে হচ্ছে বেসিক প্রাইমারি প্রসেস যার মাধ্যমে হচ্ছে ফিল্ট্রেশন হয়ে থাকে।
আর ফোর্থ যে প্রসেসটা ইলেকট্রোলাইটিক অ্যাকশন, এটা আসলে টিপিক্যালি সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে পানির মধ্যে থাকা কোনো পার্টিকুলার কম্পাউন্ডকে আয়ন এক্সচেঞ্জ প্রসেসের মাধ্যমে এই ফিল্টার বেডের মধ্যে রিমুভ করা হয়। আয়ন এক্সচেঞ্জ প্রসেস বলতে ফিল্টারের মধ্যে কিছু পার্টিকুলার সলিউশন ঢেলে দেওয়া হয় ফিল্টার বেডের মধ্যে। তো পানিটা যখন এখান থেকে চলে যায়, এমন একটা সলিউশন দেওয়া হবে যাতে আমাদের টার্গেট যে কম্পাউন্ডটা থাকবে, যেটা ক্যাটায়ন বা অ্যানায়ন, তার থেকে আমাদের যে সলিউশন থাকবে সেটার সাথে বন্ডিং করার টেন্ডেন্সিটা বেশি থাকবে। সো ইলেকট্রোলাইটিক অ্যাকশনের মাধ্যমে পানি থেকে, সলিউশন থেকে কিছু কম্পাউন্ড ফিল্টার সলিউশনে চলে যাবে, আর ফিল্টার সলিউশন থেকে কিছু কম্পাউন্ড হচ্ছে পানিতে চলে যাবে। এভাবে করে হচ্ছে আয়ন এক্সচেঞ্জ প্রসেসের মাধ্যমে অথবা নিউট্রালাইজেশনের মাধ্যমে পানির যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস চেঞ্জ হবে। তো এটাই হচ্ছে বেসিক যে সমস্ত ফিল্ট্রেশন, মানে যদিও ফিল্ট্রেশন হচ্ছে, বাট এই চারটা প্রসেসের মাধ্যমে পানি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস রিমুভ হবে। সেটা আইদার সাসপেন্ডেড ফর্মে হতে পারে অথবা ডিজলভ ফর্মে, অথবা পানির মধ্যে থাকা বিভিন্ন মাইক্রো অর্গানিজমও কিন্তু ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে রিমুভ হচ্ছে। অ্যাজ ওয়েল এস ইলেকট্রোলাইটিক অ্যাকশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে পানিতে কিছু ক্যাটায়ন বা অ্যানায়নও কিন্তু এক্সচেঞ্জ করে সেটার প্রপার্টিস কিছু চেঞ্জ করা যেতে পারে। তো এই সবগুলোর প্রসেসই স্লো সেন ফিল্টার এবং র্যাপিড সেন ফিল্টারের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু প্রাইমারি যে মেকানিজম গুলো সেটা একটু ডিফারেন্ট। মানে স্লো সেন ফিল্টারের ক্ষেত্রে মেইন মেকানিজমটা এক ধরনের, র্যাপিড সেন ফিল্টারের ক্ষেত্রে মেইন মেকানিজম হচ্ছে আরেক ধরনের। জাস্ট ডিফারেন্সটা একই, কিন্তু এই চারটা প্রসেসই কিন্তু সবগুলোতে দুইটাতেই হয়: মেকানিক্যাল স্ট্রেইনিং, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, বায়োলজিক্যাল মেটাবলিজম এন্ড ইলেকট্রোলাইটিক অ্যাকশন। কিন্তু স্লো সেন ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি মেকানিজম হচ্ছে মেকানিক্যাল স্ট্রেইনিং এন্ড বায়োলজিক্যাল মেটাবলিজম। এই দুটার মাধ্যমে আসলে স্লো সেন ফিল্টারটা মেইনলি ট্রিটমেন্ট হয়। তো স্লো সেন ফিল্টারের ক্ষেত্রে যদি আমরা ট্রিটমেন্ট ইউনিটটা দেখি, এরকম একটা ট্রিটমেন্ট ফিল্ট্রেশন ট্যাঙ্ক থাকবে, যেখানে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে র ওয়াটার ইনলেটটা যদি আমরা দেখি, ইনলেটের মাধ্যমে পানিটা আসছে, পানি এখানে সাপ্লাই করা হচ্ছে। এখানে স্যান্ডবেডটা থাকবে, স্যান্ডবেডের যে থিকনেসটা হয় 1 মিটার থেকে 1.4 মিটার, দ্যাট মিনস 3 to 5 ফিটের মতো, 3 থেকে 5 ফিট এরকম একটা থিক একটা স্যান্ডবেড চিন্তা করে নাও। তার নিচে একটা সাপোর্টিং গ্র্যাভেল লেয়ার থাকবে, যে গ্র্যাভেল লেয়ারটা আসলে এটাকে জাস্ট জায়গায় মতো ধরে রাখার জন্য দেখা হয়। আর নিচে যে ড্রেনেজ চ্যানেল থাকে সেটার সাথে এটা যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না তৈরি হয়, এটাকে সাপোর্ট করার জন্য এই ধরনের গ্র্যাভেল লেয়ারটা দেওয়া হয়। তো এইভাবে করে সেটআপটা থাকবে। এই ধরনের স্লো সেন ফিল্ট্রেশন ইউনিটের মধ্যে যে পার্টিকেল ডায়ামিটারটা থাকে, পার্টিকেল ডায়ামিটারটা খুবই ছোট, যেটা D10 হয় হচ্ছে 0.1 থেকে 0.3 মিলিমিটার, এবং ইউ হচ্ছে 2 থেকে 3। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট হয় বড় এবং পার্টিকেল সাইজ হয় ছোট, যেটা এনশিওর করে পার্টিকেল সাইজ এতই ছোট যেটার মধ্যে যে পানিটা ফ্লো করবে সেটার ফ্লো রেটটা বা স্পিডটা অনেক কম হবে। সেই কমটা কত? সেই কমটা হয় সাধারণত 0.2 থেকে 0.4 মিটার পার আওয়ার। মানে আমাদের এখানে যে স্যান্ডবেডটা আমরা দিচ্ছি ফিল্ট্রেশনের জন্য, সেটা পার্টিকেল সাইজ খুবই ছোট, আবার নন ইউনিফর্ম পার্টিকেল। তো নন ইউনিফর্ম পার্টিকেল হওয়ার কারণে এই ইন্টারগ্র্যানুলার যে ভয়েড গুলো থাকবে সেগুলো কিন্তু খুব কম থাকে, এবং তাহলে পানি কি হবে? পানি আস্তে আস্তে ফ্লো করবে, যাবে না তা না, পানি তো আটকে থাকবে না। ফিল্ট্রেশন তো আমরা করছি পানি ট্রিট করার জন্য, বাট সেটার ফ্লো রেটটা খুবই ছোট হবে। তো এই ধরনের কেসে যেখানে পানিটা খুব আস্তে আস্তে ফিল্টার বেডের মধ্য দিয়ে ট্রাভেল করছে, সেখানে দেখা যায় ফিল্টারের উপরের দিকে লেয়ারে একটা বায়োলজিক্যাল যে লেয়ারটা তৈরি হয়, সেই লেয়ারটার একটা স্পেশাল নাম আছে। এই স্লো সেন ফিল্টারের ক্ষেত্রে এই লেয়ারটাকে বলা হয় শিমাটজুক লেয়ার। শিমাটজুক লেয়ার, সেই শিমাটজুক লেয়ারের ডেভেলপমেন্টটা স্লো সেন ফিল্টারের এফিসিয়েন্সিকে গ্রেটলি এফেক্ট করে। মানে সেটা যত ভালো মতো তৈরি হবে বা যখন থেকে তৈরি হবে তখন থেকে আসলে ফিল্ট্রেশন ইউনিটটা প্রপারলি ফাংশনিং হবে। তো শিমাটজুক লেয়ারটা কি? শিমাটজুক লেয়ারটা কিন্তু আমরা বলেছি যে কোনো টাইপের ফিল্ট্রেশন ইউনিটেই সাধারণত এই যে ফিল্টার গ্রেইন গুলোর গায়ে এক ধরনের আঠালো জিলাটিনিয়াস একটা কোটিং তৈরি হয়, কিন্তু স্লো সেন ফিল্টারের ক্ষেত্রে এই কোটিংটা মূলত বায়োলজিক্যাল একটা লেয়ার, যেখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে। কি কি ধরনের মাইক্রো অর্গানিজম? প্লাঙ্কটন, আদার অর্গানিক ম্যাটার, ফাইনলি সাসপেন্ডেড ম্যাটার, ব্যাকটেরিয়া, অ্যালজি সবই থাকে। মানে দেখো, ফাইন ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত বায়োলজিক্যাল অর্গানিজম পানিতে থাকে, সেগুলো সবই কিন্তু উপরের দিকের লেয়ারটাতেই কিন্তু আটকে যায়। যেহেতু নিচের দিকের পার্টিকেল গুলো খুবই ফাইন, এগুলো নিচের দিকে খুব একটা যেতে পারে না, এই সমস্ত পার্টিকেল গুলো উপরের লেয়ারে আটকে যায়। এবং উপরের লেয়ারে যখন আটকে যাচ্ছে ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজম, সেগুলো এই লেয়ারে আটকে যাওয়া যে ফাইন অর্গানিক সাবস্টেন্স গুলো থাকে সেগুলোকে ডিকম্পোজ করতে থাকে, এবং ডিকম্পোজ করে সেখানে অর্গানিক ওয়েস্ট গুলোকে ট্রিট করে, যেটা আমরা একটু আগে বলেছি যে বায়োলজিক্যাল মেটাবলিজম।
ক্যারি আউট করছে। তাহলে শিমারজুক লেয়ারটা কি? শিমারজুক লেয়ারটা একটা আঠালো লেয়ার, যেটা মূলত হচ্ছে একটা বায়োলজিক্যাল লেয়ার। যদিও বায়োলজিক্যাল কম্পাউন্ডের, মাইক্রোবায়োলজিক্যাল কম্পাউন্ডের সাথে সাথে অন্যান্য অর্গানিক সাবস্টেন্স অ্যাজ ওয়েল এস ইনঅর্গানিক সাবস্টেন্সও সেখানে অ্যাটাচড হচ্ছে, কিন্তু মূলত মাইক্রো অর্গানিজম গুলো এগুলো এখানে পানিতে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড থাকবে যেগুলো এই লেয়ারে আটকে যাচ্ছে সেগুলোকে ডিকম্পোজ করবে, এবং ডিকম্পোজিশন করে শুধুমাত্র এনার্জি নিজে নিবে তা কিন্তু না, সেখানে রিপ্রোডাকশন চলতে থাকবে, যার মাধ্যমে মাইক্রো অর্গানিজমের নাম্বারটা কন্টিনিউয়াসলি এখানে গ্রো করতে থাকবে, এবং এর চারপাশে যে জিলাটিনিয়াস কোটিং এর যে থিকনেসটা সেটাও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তো শিমারজুক লেয়ারটা যত এফিসিয়েন্টলি এখানে ডেভেলপ করবে খুব দ্রুত একদম টপের সারফেসটাতে, তত ভালো মতোই কিন্তু এখানে ট্রিটমেন্টটা হবে। তো শিমারজুক লেয়ারের ডেভেলপমেন্টের কারণে এখানে যে স্লোস এন্ড ফিল্টারে যে প্রাইমারি ফিল্ট্রেশন প্রসেস, সেটা তো ফিজিক্যাল ফিল্ট্রেশন তো হবেই। ফিজিক্যাল ফিল্ট্রেশন বলতে পানিগুলোকে মেকানিক্যাল স্ট্রেনিং এর মাধ্যমে সেখান থেকে রিমুভ করছে, অ্যাজ ওয়েল এস বায়োলজিক্যালিও কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। তো ফ্লোস এন্ড ফিল্টারের এফিসিয়েন্সি ডিপেন্ড করে এই শিমারজুক লেয়ারের উপরে। শিমারজুক লেয়ারটা যেহেতু তৈরি হতে কিছুটা সময় লাগে, যেটাকে রিপেনিং অ্যাকশন বলা হয়। আমার মনে হয় লাস্ট ক্লাসে আমি রিপেনিং প্রসেসটা ডিসকাস করেছিলাম, এই যে যখন জেনারেল ফিচারগুলো ডিসকাস করেছিলাম, যে রিপেনিং টাইমটা স্লোস এন্ড ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে 0.25 থেকে 3 days। এই রিপেনিংটা কি? রিপেনিং হচ্ছে আমরা একবার ক্লিনিং করার পরে, যে ক্লিনিংটা সাধারণত স্লোস এন্ড ফিল্টারের ক্ষেত্রে 40 থেকে 60 দিন পর পর হয়, 40 থেকে 60 দিন পর পর ক্লিন করা হবে। ক্লিন করার পরেই সাথে সাথে কিন্তু ফিল্টারটা প্রপারলি বা এফিসিয়েন্টলি, প্রপারলি বলতে আসলে ফিল্টার তো ফিল্টার বেডের জায়গায় থাকছে, সেখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেটা এফিসিয়েন্টলি রান করবে না, সেই টাইম পিরিয়ডটা হচ্ছে রিপেনিং টাইম, যেটা 6 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত হয়ে থাকে। তাহলে 6 ঘন্টা আসলে কি হবে? এই 6 ঘন্টায় যেটা হবে, মিনিমাম 6 ঘন্টা লাগে একবার ক্লিন করার পরে এই শিমারজুক লেয়ারটা তৈরি হতে। এই যে বায়োলজিক্যাল লেয়ারটা, এটা ডেভেলপ করতে অ্যাটলিস্ট 6 ঘন্টা সময় লাগে। সেই 6 ঘন্টার মধ্যে আসলে কিন্তু যেটা করা হয়, সেই সময় যে পানিটা আসলে ফিল্টার থেকে বের হয়ে যায়, সেটাকে কিন্তু কখনোই সাপ্লাই লাইনে সাপ্লাই করা হয় না, সেটাকে বারবার করে রিসার্কুলেট করে এনশিওর করা হয় যাতে শিমারজুক লেয়ারটা দ্রুতই ডেভেলপ করে। যেটা এখানে কিন্তু লাস্টে লেখা আছে, একটু ভালো করে পড়বা, যে বিলো দিস লেয়ার মানে শিমারজুক লেয়ারের নিচে এন্ড আপ টু দ্য 12 ইঞ্চি সোইং ডেপথ আর প্রেজেন্স আদার ব্যাকটেরিওলজিক্যাল জোন। মাত্র 12 ইঞ্চি পর্যন্ত উপরে তো থাকেই শিমারজুক লেয়ার, আর তার নিচের 12 ইঞ্চি পর্যন্ত সাধারণত ব্যাকটেরিয়াল ডেভেলপমেন্ট হয়, আর যেখানে হচ্ছে অর্গানিক ম্যাটার কমপ্লিটলি অক্সিডাইজ হয় এবং অন্যান্য আদার যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেগুলো এখানে ডিস্ট্রয় হয় বা এখানেই অ্যাবজর্ব হয়ে যায়। শুধুমাত্র ইনঅর্গানিক সাবস্টেন্স এখান থেকে হচ্ছে ফিল্টার বেড থেকে পাস করবে। আর এই যে রিপেনিং টাইমের কথা বললাম, ফিল্টার ইজ দেন রিটার্ন ইনটু সার্ভিস বাট দ্য এফলুয়েন্ট ইজ নট রিটার্ন ইনটু সাপ্লাই ফর 24 to 36 আওয়ার আনটিল রিপেনিং। যখন আমরা একবার ক্লিনিং করব, ক্লিনিং এখানে বলা আছে ওয়াশিং প্রসেসে, যে ক্লিনিং করার পরে আমরা কিন্তু 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত রিপেনিং হওয়ার আগ পর্যন্ত পানিটাকে কিন্তু সাপ্লাই লাইনে সাপ্লাই করা যাবে না। কেন সাপ্লাই করা যাবে না? এমন কিন্তু না যে ফিল্ট্রেশন হচ্ছে না, ফিল্ট্রেশনটা এফিশিয়েন্টলি হচ্ছে না, সেটা হতে শিমারজুক লেয়ারটা ডেভেলপ করছে না, দ্যাটস ওয়াই ফিল্টারটা কিন্তু সেখানে সার্ভিস লাইনে পানি সাপ্লাই করবে না, সেখানে বারবার করে রিসার্কুলেট করে পানিটাকে ফিল্টারের মধ্যেই বারবার সাপ্লাই করতে হবে। এখন আসো ওয়াশিং প্রসেসটা। ওয়াশিং প্রসেসটা স্লোস এন্ড ফিল্টারের ক্ষেত্রে কি, যেহেতু উপরের আমরা দেখলাম যে টপ পোর্শনটুকুই শুধুমাত্র এই লেয়ারটা তৈরি হয়, শিমারজুক লেয়ার যেটা বলা হচ্ছে, সেই উপরের লেয়ারটুকুই স্লোস এন্ড ফিল্টারের ওই অংশটুকুর স্যান্ড পার্টিকেল গুলো তুলে স্ক্র্যাপিং করে তুলে ফেলা হয়, তুলে সেটাকে ক্লিন করে রিফিল করা যেতে পারে নতুন স্যান্ড দিয়ে, অথবা আগেরটা দিয়েও রিপ্লেস করা যেতে পারে। মানে ওই লেয়ারটাতে যেহেতু প্রচুর পরিমাণে 18 লেয়ারটা তৈরি হয়ে গেছে, সেটার ইফেক্টিভ থাকছে না, সেটাকে আইদার ক্লিনিং অপারেশন করা যেতে পারে, কিন্তু ক্লিন করলেও প্রপারলি যদি সেটা ওটা যদি ক্লিন করা না যায়, তখন আমরা নতুন স্যান্ড লেয়ার দিয়ে একদম উপরের লেয়ারটাকে রিপ্লেস করা হবে। এভাবে করে 40 থেকে 60 দিন পর পর স্লো স্যান্ড ফিল্টারটাকে ক্লিন করতে হবে, এবং একবার ক্লিন করার পরে সেখানে অ্যাটলিস্ট মিনিমাম 6 আওয়ার পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে মেইন সাপ্লাই লাইনে পানি সাপ্লাই করার জন্য, কারণ ওই 6 ঘন্টা সময় লাগবে এই শিমারজুক লেয়ারটা তৈরি হতে। সেটার আগে কিন্তু ক্লিনিংটা 100% হবে না, স্পেশালি পানিতে থাকা মাইক্রো অর্গানিজম গুলো, সেগুলোকে কিন্তু রিমুভ করা যায় না, দ্যাটস ওয়াই ওই জন্য ওই সময় পর্যন্ত মেইন লাইনে পানিটা সাপ্লাই করা যাবে না। আর আন্ডার ড্রেইনে যে সাপোর্টিং গ্র্যাভেল লেয়ার থাকবে, সেই গ্র্যাভেল লেয়ারে থিকনেসটা হয় অ্যারাউন্ড 1 ফিটের মতো বা 0.3 মিটার থিক হয়, যেখানে এখানে গ্রেডেড, এটা প্রপারলি গ্রেডেড থাকবে। উপরের দিকে যে সাইজটা, ইফেক্টিভ সাইজটা 5 মিলিমিটার থেকে 50 মিলিমিটার হয়। কম্পারেটিভলি উপরের দিকে লেয়ারটা হচ্ছে কম্পারেটিভলি ফাইনার,
আর নিচের দিকে লেয়ারে তোমার 50 মিলিমিটার, বুঝতেই পারছো 2 ইঞ্চি ডায়ামিটারের অ্যারাউন্ড, তো 2 ইঞ্চি ডায়ামিটারের নিচের দিকে আর 5 মিলিমিটারের হচ্ছে টপ এর দিকে 5 মিলিমিটারের গ্র্যাভেলের লেয়ার থাকবে। আর এর মধ্যেই আন্ডার ড্রেনেজ পাইপ গুলো থাকবে, যে আন্ডার ড্রেনেজ পাইপে হচ্ছে এটার আরএসএফ এবং এসএসএফ এর ক্ষেত্রে সিমিলার, এই ধরনের কিছু পারফোরেটেড পাইপ থাকবে যেগুলো ছিদ্রযুক্ত, এই যে ছোট ছোট টাইনি চ্যানেলগুলো ছিদ্রযুক্ত থাকবে। ফিল্টারেড ওয়াটারটা গ্র্যাভেল লেয়ার থেকে এখানে চলে আসবে এই পারফোরেটেড পাইপে, সে পারফোরেটেড পাইপগুলো আবার প্রপারলি গ্রেডেড কন্ডিশনে কানেক্টেড থাকবে। মাঝখান থেকে যে মেইন যে পাইপলাইনটা থাকবে সেই মেইন কাস্ট আয়রন পাইপের মধ্যে কানেক্টেড থাকবে। তো পানি প্রথমে শুরুতে এখানে আসবে, তারপর সেখান থেকে মেইন পাইপলাইনে চলে আসবে, যেখান থেকে সেটাকে সাপ্লাই লাইনে ইফ্লুয়েন্টে সাপ্লাই করা হবে ইফ্লুয়েন্ট হিসেবে। নেক্সট আমরা দেখবো র্যাপিড সেন্ড ফিল্টারের ফিল্ট্রেশন মেকানিজমটা। র্যাপিড সেন্ড ফিল্টারের ক্ষেত্রেও আসলে 4টা প্রসেস, যেটা আমরা বেসিক মেকানিজম দেখেছি সিমিলার, কিন্তু এখানে প্রাইমারি মেকানিজম হচ্ছে মেকানিক্যাল স্ট্রেইনিং অ্যান্ড ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন অ্যান্ড অ্যাবজর্পশন, মানে ফার্স্ট এন্ড সেকেন্ড যেটা বলেছিলাম আমরা, সেই দুইটা হচ্ছে র্যাপিড সেন্ড ফিল্টারের বেসিক ফিল্ট্রেশন মানে প্রসেস। কারণ র্যাপিড সেন্ড ফিল্টারে যে ফিল্টার মিডিয়ামটা ইউজ করা হয় সেটার পার্টিকেল সাইজ কিন্তু বড়, সেই পার্টিকেল সাইজটা হয়, সে পার্টিকেলের সাইজের D10 এসএসএফ এর D10 এর থেকে অনেক বড়। এসএসএফ এর থেকে এটা হচ্ছে, আরএসএফ এর ক্ষেত্রে এটা হবে 0.45 থেকে 0.55 মিলিমিটার, এবং ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট হবে কম্পারেটিভলি ছোট 1.2 থেকে 1.7। তো ইউনিফর্ম পার্টিকেল এবং বড় পার্টিকেল এনশিওর করবে পানিটা খুব দ্রুতই এই ফিল্টার বেডের মধ্য দিয়ে ট্রাভেল করতে পারবে। ফিল্টার বেডটার থিকনেসটাও কিন্তু এখানে ছোট হয়, ফিল্টার বেডের থিকনেসটা হয় এটা সাধারণত 2 ফিট থেকে 2.5 ফিট, যেখানে হচ্ছে এসএসএফ এর ক্ষেত্রে 5 ফিট প্লাস হয়। তো ফ্লোসেন্ট ফিল্টারের ক্ষেত্রে আমাদের পার্টিকেল সাইজ বড় এবং ইউনিফর্ম পার্টিকেল হওয়ার কারণে সেখানে ইন্টারগ্র্যানুলার ভয়েড গুলো অনেক বেশি থাকবে, এবং পানিটা থ্রু দ্য ফিল্টার বেড ইজিলি নিচের দিকে ট্রাভেল করতে পারবে। কিন্তু তাহলে কোন পার্টিকেল গুলো এখানে রিমুভ হবে? যে পার্টিকেল গুলো হচ্ছে ইন্টারগ্র্যানুলার ভয়েডের থেকে বেশি, মিনস মেকানিক্যাল স্ট্রেনিং অপারেশনের মাধ্যমে, অথবা যে পার্টিকেল গুলো সাসপেন্ডেড কিন্তু ফাইন, সেগুলোও কিন্তু ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন অ্যান্ড অ্যাবজর্পশন অপারেশনের মাধ্যমে সেখানে রিমুভ হবে। তবে এখানে কোনো ধরনের there is no Shimazuk layer acting as a surface staining mat, এটার উপরের দিকে লেয়ারে কোনো ধরনের Shimazuk লেয়ারটা তৈরি হবে না। যদিও জিলাটিনিয়াস যে কোটিংটা বললাম সেটা কিন্তু র্যাপিড সেন্ড ফিল্টারেও ডেভেলপ করে থ্রু আউট দ্য ডেপথ, কিন্তু সেটা অতটা ইফেক্টিভ হয় না এসএসএফ এর ক্ষেত্রে। তো এখানে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা, বায়োলজিক্যাল মেটাবলিজমটা কম করে, কারণ যেহেতু এই ধরনের বায়োলজিক্যাল লেয়ার তৈরি হচ্ছে না প্রপারলি, সেই জন্য এই ধরনের স্ট্রেনিং অপারেশনটা হয় না। তো এখানে তাহলে ফিল্ট্রেশনটা কিভাবে হয়? এখানে ফিল্ট্রেশনটা হয় মেকানিক্যাল স্ট্রেনিং, অথবা হচ্ছে ফাইনাল পার্টিকেল গুলো মোস্টলি রিমুভ হয় ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন প্রসেসের মাধ্যমে থ্রু আউট দ্য ডেপথ অফ দ্য ফিল্টার। এখানেও একটা এসএসএফ এর সাথে বেসিক চেঞ্জ আছে। এসএসএফ এর ক্ষেত্রে মেইনলি ইফেক্টিভ জোন হচ্ছে শুধু উপরের লেয়ারটুকু, যেখানে সীমাদ্রুপ লেয়ার তৈরি হচ্ছে, সেই লেয়ারের মধ্যে মেইনলি মূলত পানিটা ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু আরএসএফ এর ক্ষেত্রে এই ধরনের কোনো লেয়ার এক্সিস্ট করে না তেমন একটা। দ্যাটস ওয়াই এখানে যেই ফিল্ট্রেশন প্রসেসটা সেটা মূলত হচ্ছে থ্রু আউট দ্য ডেপথ অফ দ্য ফিল্টার বেড। যদিও এই ধরনের প্রসেসের কারণে র্যাপিড সেন্ড ফিল্টার যেহেতু এফিসিয়েন্টলি মাইক্রোঅর্গানিজমকে ক্যাপচার করতে পারে না 100%, র্যাপিড সেন্ড ফিল্টার যখন ইউজ করা হয় তখন সাধারণত দুইটা পরবর্তী মানে কনজিকিউটিভ ইউনিট থাকে, মানে একটার পরে আরেকটা থাকে, যাতে হচ্ছে প্রথমটাতে যদি ক্যাপচার করতে না পারে তাহলে পরেরটাতে করে। এখন তোমরা বলতে পারো যে তাহলে আরএসএফ এর ক্ষেত্রে থেকে তো এসএসএফই ভালো। হ্যাঁ, অবভিয়াসলি এসএসএফটা ভালো, কিন্তু যদি আমাদের ফিল্ট্রেশন কিউটা মানে ফ্লো রেটটা যদি অনেক বেশি থাকে এবং এনাফ ফিল্টার বেড না দেওয়া যায়, কারণ তুমি যখন ফ্লোসেন্ট ফিল্টার ইউনিট ডিজাইন করবে, যেহেতু ফ্লো ভেলোসিটি বড়, তোমাকে কিন্তু এরিয়াটা বাড়িয়ে দিতে হবে। তো এরিয়া যদি তুমি বেশি অ্যাভেলেবেল করতে না পারো, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে অল্টারনেটিভ প্রসেসে আরএসএফ এর ক্ষেত্রে চলে যেতে হবে, যেখানে আমরা কম্পারেটিভলি ফ্লোয়িং এরিয়াটা বা ফিল্টার বেডের এরিয়াটা কম দিয়ে, যেহেতু স্পিডটা বেশি থাকবে, এখানে আমরা একই কিউতে অ্যাকোমোডেট করা সম্ভব। কিন্তু আরএসএফ এর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু 100% মাইক্রো অর্গানিজমের রিমুভাল বা অর্গানিক ম্যাটেরিয়ালের, যেহেতু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ক্যারি আউট করছে না সীমার্জিক লেয়ারের অ্যাবসেন্সের কারণে, সেখানে কিন্তু অর্গানিক ম্যাটেরিয়াল কমপ্লিটলি রিমুভ হবে না। তো এখানে মূলত হচ্ছে সেডিমেন্টেশন আর অ্যাবজর্পশন, এটা আমরা একটু আগেই বললাম যে সেডিমেন্টেশন অ্যাবজর্পশন আর লার্জলি রেসপন্সিবল টু সেটল দ্য সাসপেন্ডেড লোড অন স্যান্ড গ্রেইন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু বায়োলজিক্যাল পার্টলি বায়োলজিক্যালিও সেখানে মেটাবলিজমও ক্যারি আউট করতে পারে।
আন্ডার ড্রেনেজ সিস্টেমটা সিমিলার টু আরএসএফ। এখানে একটা বটম গ্র্যাভেল লেয়ার থাকবে 400 থেকে 600 মিলিমিটার, একটু থিকনেসটা বেশি। এখানে যেটা এসএফ এর ক্ষেত্রে এটা খুব ছোট, সেখানে আরএসএফ এর ক্ষেত্রে এই লেয়ারটা হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি হবে, যেটা নিচের দিয়ে ফিল্ট্রেশন ইউনিটের কালেকশন ইউনিটটাকে সাপোর্ট করবে। তো এখানে এই গ্র্যাভেল লেয়ারটা বড় হওয়ার একটা কারণ আছে। বড় হওয়ার কারণ কিন্তু এটার যে ফিল্টারের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফিল্টার বেড, নিচে এটা হচ্ছে এই গ্র্যাভেল লেয়ার, তার নিচে হচ্ছে ফিল্টার বেডের গ্র্যাভেল লেয়ারের নিচের দিকে হচ্ছে এই কালেকশন প্রসেসটা বা কালেকশন সিস্টেমটা বা ড্রেনেজ সিস্টেমটা। তো এইখানে আসলে এই যে গ্র্যাভেল লেয়ারটা সেটা থিক লেয়ার হওয়ার কারণ হচ্ছে এই গ্র্যাভেল লেয়ারটা শুধুমাত্র ফিল্ট্রেশন ইউনিট থেকে পানিটাকে, ট্রিটেড ওয়াটারটাকে কালেক্ট করার জন্যই ব্যবহার করা হয় না, অ্যাজ ওয়েল এস এই র্যাপিড সেন ফিল্টারের যে ফিল্টার বেডটা সেটাকে ক্লিনিং এর জন্য আসলে গ্র্যাভেল লেয়ারটা সাপোর্ট করে। তো গ্র্যাভেল লেয়ারের এই জন্য এই হাইটটা বেশি রাখতে হয় যাতে প্রপারলি ওয়াশিং প্রসেসটা এখানে ক্যারি আউট করা সম্ভব হয়, সেটা এনশিওর করতে পারে। এই জন্য এখানে বলা আছে, দেখো, order to ensure even distribution of backwash water, যেটার মাধ্যমে আমরা ক্লিনিং করে থাকি, ceramic tile block or plastic block or porous plate are used below the gravel layer. Even gravel layer এর নিচেও কিছু ব্লক ইউজ করা হয় যাতে এফিশিয়েন্টলি বা প্রপারলি ইভেনলি ব্যাকওয়াশ ওয়াটারটাকে ডিস্ট্রিবিউট করা সম্ভব। এটা হচ্ছে ডিফারেন্স, গ্র্যাভেল লেয়ারের থিকনেসটা বেশি আর এটা নিচে হচ্ছে কিছু অ্যাডিশনাল এলিমেন্ট দেওয়া যেতে পারে যাতে ব্যাকওয়াশটা প্রপারলি করা সম্ভব হয়। তো ব্যাকওয়াশটা কি? ব্যাকওয়াশে দেখো, আমরা যদি ছবিটা দেখি, এখানে ছবিতে দেখা যাচ্ছে এখান থেকে পানি আসছে, পানি নিচের দিকে যাচ্ছে, যেটা টিপিক্যালি যখন ফিল্টার হয় তখন এরকম ধরনের প্র্যাকটিস হবে যে পানি এখান থেকে ফিল্টারেড হয়ে নিচে সাপোর্টিং গ্র্যাভেল লেয়ারে যাবে, সেটা আন্ডার ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে কালেকশন করা হবে। কিন্তু যখন ব্যাক ওয়াশিং করা হবে, দেখো এই যে আন্ডার ড্রেনেজ সিস্টেম সেটার মাধ্যমেই পানিকে উল্টা দিকে ব্যাক ফ্লো করানো হবে, তবে ব্যাক ফ্লোর স্পিডটা বেশি হবে, হাই স্পিডে এখানে ব্যাক ফ্লো ওয়াটারটা এখানে ব্যাকফ্লো করে ফিল্টার বেডের মধ্যে সাপ্লাই করা হবে। তো সেই স্পিডটা কত, সেই এবং পরিমাণটা কত, সেখানে পরিমাণটা হয় 15 গ্যালন পার মিনিট পার স্কোয়ার ফিট অফ ফিল্টার বেড, 5 মিনিটের জন্য ব্যাকফ্লো করা হবে। তার সাথে কম্প্রেসড এয়ার সহ, সেই কম্প্রেসড এয়ারের পরিমাণ হচ্ছে 1 থেকে 5%, মানে পানি যে পরিমাণ সাপ্লাই করা হবে সেটার সাথে 1 থেকে 5% কম্প্রেসড এয়ার সহ সেখানে পানিটাকে ব্যাকফ্লো করে এখানে সাপ্লাই করা হবে। তো সাপ্লাই করলে এখানে কি হবে, এই যে ফিল্টার বেডটা, এই ফিল্টার বেডটা কিন্তু কন্টিনিউয়াসলি মেকানিক্যাল স্ট্রেনিং এবং সেডিমেন্টেশন কোগুলেশনের কারণে ফিল্টার বেডে যে ভয়েড গুলো থাকবে সেগুলো কিন্তু অকুপাইড হয়ে যাবে। সে অকুপাইড হয়ে গেলে দেখা যাবে একটা সার্টেন টাইম পরে যে স্পিডে পানিটা ফ্লো করার কথা সেই স্পিডে পানিটা ফ্লো করছে না, তখন আমাদেরকে ব্যাকওয়াশ করে এই সাপ্লাই ইউনিটের মাধ্যমে ব্যাকওয়াশ করে যখন উপর দিকে হাই স্পিডে ইনজেক্ট করা হবে পানিটাকে, হাই জেট এখানে ইনজেক্ট করা হবে স্পিডে, তখন দেখা যাবে পানির মধ্যে থাকা যেই ময়লাগুলো, সেই ময়লাগুলো তো পানির সাথে চলে আসছে, সেটা তো একটা ভাবে ক্লিন হবে। আরটা হচ্ছে যেই ভয়েড গুলো অকুপাইড হয়েছিল, যেই ভয়েড গুলো হচ্ছে বিভিন্ন সলিড পার্টিকেল দিয়ে অকুপাইড হয়ে গিয়েছিল, সেই ভয়েড গুলো কিন্তু আবার রিওপেন হয়ে যাবে। তো দুই ভাবে আসলে ক্লিনিং অপারেশনটা হচ্ছে ব্যাকওয়াশের মাধ্যমে। একটা হচ্ছে এখানে যে পানিতে ময়লাটা জমেছিল ফিল্টার বেডের মধ্যে, তোমরা যদি কোনো আরএসএফ ফিল্টারের ভিডিও দেখতে পারো, প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে অনলাইনে যে ব্যাক ওয়াশিং কিভাবে হয়, দেখবে যখন ফিল্টার রান করছে তখন পানিটা ক্লিয়ার, কিন্তু যখনই ব্যাক ওয়াশিং করা হচ্ছে যেহেতু হাই স্পিডে জেটটাকে ফ্লো করানো হচ্ছে, তখন ফিল্টার বেডের মধ্যে আটকে থাকা যে ময়লাগুলো সেই ময়লাগুলো ক্লিন হয়ে যায়, অ্যাজ ওয়েল এস ফিল্টার বেডের যে পোর গুলো যেগুলো বিভিন্ন ধরনের পার্টিকেল দিয়ে, সাসপেন্ডেড পার্টিকেল দিয়ে অকুপাইড হয়ে গিয়েছিল, সেগুলো আবার রিওপেন হয়ে যায়। ইভেন অনেক সময় সেখানে যে বেডের এরিয়াটা সেটার বা ওপেনিং এরিয়াটা 30 থেকে 50% পর্যন্ত আবার এক্সপানশন হয়, কারণ ওখানে বেডগুলো হচ্ছে আবার বেডের যে ভয়েড গুলো সেগুলো আসলে ওপেন হচ্ছে। এক্সপানশন বলতে এখানে এমন না যে বেডটা বড় হয়ে যাচ্ছে, এক্সপানশন বলতে হচ্ছে আসলে এয়ারের প্যাসেজের কারণে আর পানিটা যেহেতু উপরের দিকে খুব হাই স্পিডে যাচ্ছে, তখন যেই ভয়েড গুলো ছিল ভয়েড গুলো রিওপেন হয়ে ইফেক্টিভ এরিয়াটা আবার হচ্ছে বেরিয়ে যাবে। তো এইভাবে করে র্যাপিড সেন ফিল্টারকে আফটার 1 to 3 days পরেই, 1 থেকে 3 দিন পর পরই কিন্তু র্যাপিড সেন ফিল্টারটাকে ক্লিনিং করতে হয়। এভাবে ব্যাক ওয়াশিং ফ্লোটা 5 মিনিট কন্টিনিউ করে সেভাবে এই ফিল্টারটাকে ক্লিন করতে হয়। নেক্সট হচ্ছে যে আরএসএফ এর কিছু অপারেশন ডিফিকাল্টিসও আছে। আরএসএফ কিন্তু দেখলাম যে আসলে অপারেশনটা অনেক সহজ, কিন্তু দ্রুতই ক্লগ হয়ে যায়, দ্রুতই আমাদেরকে
অল্প সময় পরপরই সেটাকে ক্লিনিং করতে হয়, আর এটা রিপেয়ারিং টাইমটাও অনেক কম, মাত্র 5 থেকে 10 মিনিট পরপরই আমরা পানিটাকে সাপ্লাই লাইনে ছেড়ে দিতে পারি, যেখানে এসএসএফ এর ক্ষেত্রে শিমাৎসু ক্লিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের 6 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো আরএসএফ এর ক্ষেত্রে মেইন ডিফিকাল্টিজ হচ্ছে নেগেটিভ হেড অ্যান্ড এয়ার বাইন্ডিং। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখানে যখন ফিল্টারটা ক্লিন থাকে তখন কিন্তু খুব একটা হেড লস হয় না। হেড লস তো তোমরা জানোই, হেড লস হচ্ছে যখন একটা ফ্লুইড ফ্লো করে কোনো একটা পাইপলাইনের মধ্য দিয়ে বা কোনো একটা মিডিয়ার মধ্য দিয়ে, সেখান থেকে যখন ফ্লো করে তখন ফ্লুইডের যে এনার্জিটা থাকবে সেই এনার্জি লসটাকে আমরা বলে থাকি হচ্ছে হেড লস। তো অবভিয়াসলি ফিল্ট্রেশন ইউনিটের মধ্য দিয়ে যখন ফ্লুইড ফ্লো করবে, স্লো সেন্ট ফিল্টার হোক র্যাপিড সেন্ট ফিল্টারই হোক, যে পানিটা এখানে সাপ্লাই করা হচ্ছে সেই পানির যে পরিমাণ এনার্জি থাকবে অবশ্যই ফিল্ট্রেশনের সময় সেই এনার্জিটা থাকবে না, সেটা দেখা যাবে এনার্জি লস হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় র্যাপিড সেন্ট ফিল্টারটা যখন ক্লগ হয়ে যায়, মানে খুব বেশি পরিমাণে তার যে ভয়েড গুলো সেগুলো যদি অকুপাইড হয়ে যায় বিভিন্ন ধরনের পার্টিকেলের মাধ্যমে, তখন এটার উপরে যে এনার্জিটা থাকে সেই এনার্জি লসের পরিমাণটা অনেক বেশি হয়। আই মিন এখানে যতটুকু পানি সাপ্লাই করা হচ্ছে সেই পানিটা যখন এই পর্যন্ত আসছে জাস্ট ফিল্টার বেডের ইমিডিয়েটলি উপরে, সেখানে দেখা যায় যে এই মাঝখানে ইন্টারমিডিয়েট লসটা অনেক বেশি হয়। সেই লসটা কখন বেশি হয়? যখন হচ্ছে পানিটা খুব দ্রুত এই ফিল্টার বেডের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারছে না, হেড লসটা যখন অনেক বেশি, তো তখন দেখা যায় পানির মধ্যে কিছু কিছু জায়গাতে পার্শিয়ালি এই ফিল্টার বেডের মধ্যে একটা পার্শিয়াল ভ্যাকুয়াম তৈরি হয়। ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে এই পানিতে যেই পানির সাথে শুধুমাত্র, যেহেতু এটা দেখো এখানে কিন্তু আমি যদি ফিল্টার ট্যাঙ্কটা দেখি, ট্যাঙ্কটা কিন্তু অ্যাটমসফিয়ারে এক্সপোজ অবস্থায় যখন পানিটাকে ফিল্টার বেডের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন তার সাথে সাথে কিন্তু কিছু এয়ার পকেট মানে এয়ার বাবলসও কিন্তু পানির সাথে সাথে এই ফিল্টার বেডের মধ্যে চলে আসে। কিন্তু যখন হেড লসটা অনেক বেশি হয়, যখন হেড লসটা আমি কিন্তু বলছি হেড লসটা অনেক বেশি হয়, মানে শুরুতে না, ফিল্টারটা যখন ক্লিন থাকবে তখন কিন্তু খুব একটা হেড লস হবে না, এনার্জি লস ছাড়াই ফিল্টারের মধ্য দিয়ে পানিটা পাস করতে পারবে। কিন্তু যখন ফিল্টার গুলো অকুপাইড হয়ে যাবে, ফিল্টারের ভয়েড গুলো অকুপাইড হয়ে যাবে, তখন দেখা যায় হেড লসের পরিমাণটা অনেক বেশি হয় এবং অনেক ক্ষেত্রে পার্শিয়াল ভ্যাকুয়াম তৈরি হয়। এই জন্য এটাকে নেগেটিভ হেড বলা হচ্ছে। পার্শিয়াল ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে পানি যখন এখান থেকে ট্রাভেল করতে চাইবে, পানি যখন এখানে ফিল্টার বেডের মধ্য দিয়ে নিচের দিকে নামতে চাইবে, তখন পানির মধ্যে যে সমস্ত এয়ার বাবলস গুলো থাকবে সেই এয়ার বাবলস গুলো আবার উপরের দিকে উঠে চলে আসতে চাইবে। ছোট ছোট এয়ার বাবলস গুলো, যেটুকু এখানে আমি অনেক বড় দিচ্ছি, ছোট ছোট যে বাবলস গুলো থাকবে সেই বাবলস গুলো যেহেতু নেগেটিভ হেড থাকছে, পানিটা নিচের দিকে ফ্লো করবে আস্তে আস্তে, কিন্তু এয়ার পকেট গুলো মানে যেই এয়ার বাবলস গুলো থাকবে পানির মধ্যে সেগুলো কিন্তু উপরের দিকে উঠে আসতে চাইবে, কিন্তু উঠে আসতে পারবে না। সেগুলো দেখা যাবে যে বিভিন্ন জায়গায় যেই ভয়েড গুলো থাকবে সেই ভয়েডের মধ্যে পার্মানেন্টলি আটকে যাচ্ছে। তো ভয়েডের মধ্যে এই এয়ার বাইন্ডিংস এর কারণে, এটাকে এয়ার বাইন্ডিংস বলা হচ্ছে, যে সলিউশনের মধ্যে থাকা যে সমস্ত এয়ারটুকু থাকছে সেই এয়ারটা স্কেপ করে স্যান্ড লেয়ার বা ফিল্টার মিডিয়ামের মধ্যে আটকে যাচ্ছে এবং সেটা ফিল্ট্রেশনকে ইন্টারফেয়ার করছে, বা ফিল্ট্রেশনের জন্য যে ইফেক্টিভ এরিয়াটা, ফিল্ট্রেশনের ইফেক্টিভ এরিয়া কোনটা? পোর এরিয়াটা। তো পোরটা যদি ব্লক হয়ে যায় আরো বেশি পরিমাণে এয়ার বাইন্ডিং এর কারণে, তখন দেখা যায় ফিল্ট্রেশনটা খুবই স্লো হয়ে যায়। তো এইটা হতে পারে যখন হচ্ছে ফিল্টারের মধ্যে এনার্জি লস বা হেড লসের পরিমাণটা বেশি হবে, তখন সলিউশন থেকে এয়ারটা এসে স্যান্ড বেডে আটকে যাবে এবং ফিল্ট্রেশনের ইফেক্টিভ এরিয়াটা কমে যাবে বা ফিল্ট্রেশনটা খুবই স্লো রেট হয়ে যাবে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে নেগেটিভ হেড অ্যান্ড এয়ার বাইন্ডিং। সেকেন্ড ডিফিকাল্টিস হচ্ছে মাড অ্যাকুমুলেশন। মাড অ্যাকুমুলেশন বলতে পানির সাথে স্পেশালি যদি নদী নালা বা এই সমস্ত জায়গা থেকে পানিটাকে সাপ্লাই করা হয়, মানে ইনটেক ওয়াটারটা যদি সেখান থেকে আসে, সেখানে কিন্তু প্রচুর ফাইন পার্টিকেল থাকে, ক্লে পার্টিকেল। যে ক্লে পার্টিকেল গুলো এর আগের ইউনিটগুলোতে ক্লিয়ার হয় না, সেগুলো হচ্ছে সাধারণত ফিল্ট্রেশন ইউনিটে এসে রিমুভ হয়। তো ফিল্ট্রেশন ইউনিটে যখন মাড পার্টিকেল গুলো, মানে মাড বলতে আসলে সেই সেন্সে বলা হচ্ছে, মাড বলতে আসলে মাড ওইভাবে বোঝানো হচ্ছে না, ওই যে ফাইনার ক্লে পার্টিকেল গুলো সেগুলো সাধারণত সেডিমেন্টেশন অ্যান্ড অ্যাবজর্পশনের মাধ্যমে সেগুলো কিন্তু স্যান্ড বেডে জমা হয়ে যায়। কিন্তু যখন ব্যাকওয়াশ করা হয়, ব্যাকওয়াশিং এর সময় এই মাড বল যেগুলো আটকে থাকে সেই মাড বলগুলো ভেঙে তো যায়, কিন্তু মাড বলগুলো উপরের দিকে না উঠে, সেটা এই যে এখানে ব্যাকওয়াশ করে পানিটা কি করার কথা, ব্যাকওয়াশ করে পানিটাকে কিন্তু ওয়াশ টাফের মাধ্যমে এই ময়লা পানিটাকে রিমুভ করে ফেলার কথা। কিন্তু যদি মাড বল অ্যাকুমুলেটেড হয়, যে ক্লিয়ার যে ক্লে পার্টিকেল গুলো থাকে যেগুলো ফ্লক্স ফর্ম করে এখানে স্যান্ড গ্রেডে আটকে ছিল, সেগুলো যখন হাই স্পিডে ব্যাকফ্লো করানো হয় পরিষ্কার পানিটাকে ব্যাকওয়াশের সময়,
তখন দেখা যায় মাড বল গুলো ভেঙে যায়, কিন্তু এই ময়লাটা উপরে না যেয়ে কিছু কিছু মাড বল আবার এগুলো সিঙ্ক করে এই গ্র্যাভেল লেয়ারে আটকে যায়। তো এটাকে বলা হচ্ছে মাড অ্যাকুমুলেশন। তো লং টাইম যখন ফিল্টারটা রান করা হয়, অনেক সময় মাড বলগুলো ভেঙে যে পানির সাথে ক্লিয়ার হয়ে না যে সেগুলো হচ্ছে গ্র্যাভেল লেয়ারে আবার সিঙ্ক করে যায় ব্যাক ওয়াশিং এর সময়। এটা একটা প্রবলেম হতে পারে। আর যে থার্ড যে ডিফিকাল্টিস এর বলা হচ্ছে সেটা হচ্ছে ক্র্যাকিং অফ ফিল্টার অ্যান্ড জেটিং। আচ্ছা, ক্র্যাকিং অফ ফিল্টার জেটিং এ যাওয়ার আগে আসলে কি হচ্ছে সেটা যদি আমরা আসি, যে ফিল্টার গেইনে কিরকম, ফিল্টার গেইন গুলো কিরকম চেঞ্জ হবে ওভার দ্য টাইম। যদি আমরা ধরো একবার ফিল্টার রান করে ফিল্টারটা চালাচ্ছি, ওভার দ্য টাইম ফিল্টার বেডটাকে যদি আমি এভাবে অ্যারেঞ্জমেন্ট করি, আসলে সময়ের সাথে সাথে এটা এভাবে থাকবে না। এটা কি হয়ে যাবে, কিছুটা একটু ডিপ্রেসড হয়ে যাবে। এই যে ওয়াল বরাবর, এই ওয়াল বরাবর ফিল্টার বেড গুলো অ্যাজ ইট ইজ হয়তো থাকবে, কারণ পানির প্রেশারটা ওখানে কম আসবে, বাট মাঝখানে কন্টিনিউয়াসলি ফ্লো প্রেশারের কারণে দেখা যাবে যে ফিল্টার বেডটা একটু কম্প্রেসড হয়ে যাচ্ছে। এটা আশা করি বুঝতে পারছে যে কন্টিনিউয়াসলি যেহেতু পানি উপর থেকে আসবে, সেহেতু দেখা যাবে এই ফিল্টার বেডের এই জায়গাগুলো এটা এইভাবে না থেকে কিছুটা এরকম করে কিছুটা হচ্ছে কম্প্যাক্টেড হয়ে যাবে। তো কম্প্যাক্টেড হয়ে গেলে এমনিতে ফিল্ট্রেশনের সময় খুব একটা সমস্যা হবে না, কিন্তু যখন ব্যাক ওয়াশিং করা হবে, যখন পানিটা নিচ থেকে উপরের দিকে সাপ্লাই করা হচ্ছে ক্লিনিং অপারেশনের সময়, ফ্লোটা কোন দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, যে কোনো ফ্লুইডই আসলে যেদিকে হচ্ছে লিস্ট রেজিস্ট্যান্স পাবে, যেখানে অল্প প্রেশার লসে বের হয়ে যেতে পারবে, সেখান থেকে কিন্তু বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তো ব্যাক ওয়াশিং এর সময় এদিক থেকেও যাবে, চারপাশে কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড হওয়ার কথা যদি আমরা ফিল্টারটাকে প্রপারলি ক্লিনিং করি। কিন্তু দেখা যায় ব্যাক ওয়াশিং এর সময় আসলে এখানে যেহেতু প্রেশার লসটা কম হয়, প্রচুর পরিমাণে ফ্লুইড এখান থেকে বের হয়ে যাবে। মাঝখান থেকে যাওয়ার থেকে ব্যাক ওয়াশিং যে ফ্লোটা, সেটা কিন্তু চারপাশ থেকে সাইড ওয়ালের অ্যারাউন্ডে, সেটার চারপাশ বরাবর অনেক বেশি পরিমাণে ফ্লুইড সেখান থেকে কিন্তু উপরের দিকে উঠে আসবে। তো এটা হওয়ার কারণে যেটা হবে, ফিল্টার বেডের যেই অ্যারেঞ্জমেন্টটা থাকবে, যখন এই পানি একটা জায়গা থেকে শুধুমাত্র বের হয়ে যাচ্ছে, তখন দেখা যাবে ফিল্টার বেডের অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যাবে, যার কারণে বলা হচ্ছে যে এখানে ফিল্টারে ক্র্যাকিং হবে। ক্র্যাকিং বলতে এরকম না যে ফেটে যাবে, আসলে এখানে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার কিছুই নাই, এখানে শুধুমাত্র স্যান্ড গ্রেইন আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল সেই অ্যারেঞ্জমেন্টটাতে ক্র্যাকিং হবে। এবং যদি আসলে অ্যারেঞ্জমেন্টটা যদি ঠিকমতো না থাকে, অবশ্যই আমাদের ফিল্ট্রেশনটা প্রপারলি হবে না। তো এটা কখন হচ্ছে, আসলে যখন লং টাইম সেখানে ফিল্টারটা রান করছে, তখন ফিল্টার গ্রেইনস আর পুশড অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ালস ডিউ টু দ্য প্রেশার ডিফারেন্সেস। হেড লস ওয়ালের চারপাশে কম হচ্ছে, আর ইয়ার পাশে হচ্ছে মাঝখানে হচ্ছে বেশি হচ্ছে, এবং মাঝখানে সেই জন্য ফিল্টার বেডটা হচ্ছে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বা কম্প্যাক্টেড হয়ে যাচ্ছে। তো সেটার কারণে যখন ব্যাকওয়াশ ওয়াটারটা সাপ্লাই করা হবে, সেটা ইভেনলি না হয়ে আনইভেন ডিস্ট্রিবিউশন হবে। এবং আনইভেন ডিস্ট্রিবিউশনের সময় কোনখান থেকে বেশি হবে, ওয়ালের চারপাশে যেখানে হচ্ছে কম কম্প্যাক্টেড, সেখানে পানিটা বেশি যাবে, আর মাঝখানের জায়গাগুলোতে, ট্যাঙ্কের মাঝখানের জায়গাগুলোতে যেগুলো বেশি প্যাকড হয়ে গেছে, সেখান থেকে পানিটা কিন্তু বেশি কম ফ্লো করবে, এবং সেটার কারণে এই ফিল্টারের যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে বা সেখানে ক্র্যাকিং হবে। তো সেটা কিন্তু আবার ফিল্ট্রেশন অপারেশনটাকে হ্যাম্পার করবে। তো এই তিনটে হচ্ছে মেজর ডিফিকাল্টিজ যেগুলো র্যাপিড সেন্ট ফিল্টার কন্টিনিউয়াস অপারেশনে সেটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো আমরা মোটামুটি কনভেনশনাল যে সমস্ত ট্রিটমেন্ট ইউনিটগুলো দেখলাম, সেই ট্রিটমেন্ট ইউনিটগুলোর একদম লাস্ট স্টেজে যে ট্রিটমেন্টটা থাকে, সেই ট্রিটমেন্ট প্রসেসটা হচ্ছে ডিসইনফেকশন। তো ডিসইনফেকশনের আগের প্রসিডিং যে প্রসেসগুলো, সেগুলো যদি আমরা একটু স্টেপগুলো রিপিট করি, এখানে আছে সমস্ত পরে, সরি, এখানে যদি আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের ইয়াটা দেখি, প্রথমেই পানিটা আসছে সোর্স থেকে, তারপর সেখান থেকে প্রিলিমিনারি ট্রিটমেন্ট বা স্পিনিং অপারেশন হবে, এরপরে সেখান থেকে সেডিমেন্টেশন উইথ কোগুলেশন হবে, যেখানে হচ্ছে ফাইন পার্টিকেল গুলো রিমুভ হবে, তারপর সেখান থেকে হচ্ছে ফিল্ট্রেশন ইউনিট, এবং লাস্ট যে ইউনিটটা থাকে কনভেনশনাল ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেটা হচ্ছে পোস্ট ক্লোরিনেশন বা প্রি ক্লোরিনেশন, যেটা বলা হচ্ছে ডিসইনফেকশন করা হয়। তো ডিসইনফেকশন প্রসেসটা কি, বা ডিসইনফেকশন কেন করা হয়, হোয়াট ইজ ডিসইনফেকশন? ডিসইনফেকশন টার্মটা শুনেই আমরা দেখতে পাচ্ছি যে ডিসইনফেকশন হচ্ছে ইনফেকশিয়াস যদি কোনো অর্গানিজম পানিতে থাকে, সেই অর্গানিজমকে মেরে ফেলা, মানে কমপ্লিটলি ডিস্ট্রাকশন করা, অথবা সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করার যে প্রসেসটা, সেটাকে বলা হয় হচ্ছে ডিসইনফেকশন। কমপ্লিট ডিস্ট্রাকশন অথবা ডিঅ্যাক্টিভেট করা, নট নেসেসারি মেরে নাও ফেলতে পারি, সেটাকে যদি অ্যাক্টিভ যেটা মানুষের শরীরে ডিজিজ তৈরি করতে পারে, সেই অ্যাক্টিভিটিটাকে যদি হারিয়ে ফেলে মাইক্রো অর্গানিজম, তখনও কিন্তু আমাদের পানিটা খেলে তেমন কোনো সমস্যা হবে না। তো এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে
ডিসইনফেকশন। এখন ডিসইনফেকশন বলতে হচ্ছে পানিতে কিন্তু আসলে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, কিছু প্যাথোজেনিক যেগুলো ডিজিজ তৈরি করতে পারে, কিছু নন প্যাথোজেনিক। এখন ডিসইনফেকশন করার সময় আমরা কিন্তু সেটাকে সেগ্রিগেট করতে পারবো না যে আমি শুধুমাত্র প্যাথোজেন গুলোকে ডিস্ট্রাকশন করবো, নন প্যাথোজেনিক গুলো পানিতে সার্ভাইভ করবে, আসলে সেটা করার কোনো উপায় নেই। তো ডিসইনফেকশন আসলে মেইন টার্গেট যেটা থাকে, যদিও মেইন টার্গেট কম্পাউন্ড বা টার্গেট অর্গানিজম হচ্ছে প্যাথোজেনিক অর্গানিজম, কিন্তু আসলে শুধুমাত্র প্যাথোজেনিক অর্গানিজমের উপরে তার কাজ করা সম্ভব না। ট্রিটমেন্টটা করা হয় টু কমপ্লিটলি ডিস্ট্রাকশন অফ অল টাইপস অফ মাইক্রো অর্গানিজম, অল টাইপস, প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক। কারণ নন প্যাথোজেনিকও যদি থাকে, কোনটা তো আমরা জানি না, যদি অর্গানিজম থাকে সেখানে কিন্তু প্যাথোজেনিক অর্গানিজম থাকার রিস্ক থাকবে, সেই রিস্কটা নেওয়া যাবে না। যেহেতু এখানে ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট বলতে আমরা বলছি হচ্ছে যেখানে পানিটাকে সাপ্লাই করা হবে, সেই পানিটাকে কিন্তু খাওয়ার পানি হিসেবে ব্যবহার করা হবে। সো সেখানে কোনো প্যাথোজেনিক অর্গানিজমই থাকতে পারবে না। প্যাথোজেনিক অর্গানিজমকে আসলে ডিসইনফেক্ট করা হবে না। ডিসইনফেকশন মানে হচ্ছে পানিতে থাকা সমস্ত মাইক্রো অর্গানিজমকে রিমুভ করতে হবে। এখন ট্রিটমেন্ট ইউনিটের লাস্ট স্টেপে যদি আমি ডিসইনফেকশন করি, তার মানে কি এর আগের ইউনিটগুলো থেকে সব মাইক্রো অর্গানিজম সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া, সেগুলো কি কোথাও ক্লিয়ার হয়নি? সেগুলো কি একটাও ওগুলোতে রিমুভ হয়নি? না, হয়েছে। যেমন হচ্ছে কনভেনশনাল যে সমস্ত ট্রিটমেন্ট, প্লেইং সেডিমেন্টেশন অথবা কোগুলেশন প্রসেস, একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে, এটা আমরা নেক্সট ইয়াতে দেখবো, সফেনিং প্রসেস, এর মাধ্যমেও কিন্তু পানি থেকে বিভিন্ন মাইক্রো অর্গানিজম রিমুভ হয়। ইভেন তোমরা ফিল্ট্রেশনে দেখেছো যে ফিল্ট্রেশনে এসএসএফ এর ক্ষেত্রে, স্লো সেল ফিল্টারের ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজমের রিমুভাল পার্সেন্টেজ 95 থেকে 98% পর্যন্ত হয়ে থাকে। ওইখানে তো মোস্ট অফ দ্য অর্গানিজম মারাই যাচ্ছে বা থেকে যাচ্ছে, রিটেইন করছে। তাহলে ডিসইনফেকশন কেন করতে হবে? কারণ ডিসইনফেকশন করতে হবে পানিতে একটা ইনফেকশিয়াস অর্গানিজমও থাকা যাবে না খাবার পানি। সো ডিসইনফেকশন হচ্ছে লাস্ট ইউনিট, যে এর আগের যে সমস্ত ইউনিটগুলো আছে সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম রিমুভ হবে অথবা মারা যাবে। রিমুভও হতে পারে অথবা মারাও যেতে পারে, কিন্তু 100% হতে হবে। 100% হওয়ার জন্য একদম পানিটাকে সাপ্লাই করার আগে লাস্ট যে ট্রিটমেন্ট প্রসেসটা হবে সেটা হবে হচ্ছে ডিসইনফেকশন। তো ডিসইনফেকশন তো অনেকভাবেই হয়, যেটা বললাম যে আমাদের কনভেনশনাল ট্রিটমেন্টের মাধ্যমেও হয়ে থাকে, এগুলোর মাধ্যমে। আর লাস্ট ইউনিটে সাধারণত ডিস্ট্রাকশন করা হয় কেমিক্যাল প্রসেসের মাধ্যমে। তো কেমিক্যালের মাধ্যমে স্পেশালি ক্লোরিন ইউজ করে যে ডিসইনফেকশনটা করা হয়, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ক্লোরিনেশন। তোমরা আশা করি বাই দিস টাইম ল্যাবরেটরিতে সবাই করেছো, দুই গ্রুপই ক্লোরিনেশন প্রসেসটা করেছো। তো ক্লোরিনেশন প্রসেসের মাধ্যমে কিভাবে ডিসইনফেক্ট করা হয় সেটা তোমরা জানো। ক্লোরিনেশন প্রসেসে আমরা এখানে কেমিক্যাল ইউজ করে থাকি, ক্লোরিন অনেক ধরনের করতে পারি। তো ক্লোরিনই শুধুমাত্র অনলি ডিসইনফেক্টেন্ট না, ক্লোরিন ছাড়াও কিন্তু অন্যান্য কম্পাউন্ড আছে, যেমন ক্লোরিন ডাইঅক্সাইড ইউজ করা হয় ডিসইনফেক্টেন্ট হিসেবে, ওজোন ইউজ করা হয় ডিসইনফেক্টেন্ট হিসেবে। ইভেন এখন এগুলোর থেকেও মোর পপুলার হচ্ছে ইউভি লাইট। ইউভি তোমরা হয়তো অনেকেই জানো, আল্ট্রাভায়োলেট রে। অনেকেই কিন্তু আজকাল তো আমাদের তো অনেক কিছু ডিসইনফেক্ট করতে হয়, সেগুলোর জন্য স্মল অনেক ইউনিট বের হয়েছে ইউভি লাইট ইউজ করে। তো ইউভি লাইটও কিন্তু কমপ্লিটলি প্যাথোজেনিক অর্গানিজমকে ডিস্ট্রাকশন করতে পারে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত ক্লোরিনটা সবচেয়ে বেশি পপুলার, কারণ ক্লোরিনেশন হচ্ছে সবচেয়ে চিপ, খুব কম খরচে করা যায় এবং মোটামুটি রিলায়েবল। তেমন কোনো ডিফিকাল্টিস তৈরি হয় না যদি এটা আমরা ক্লোরিনেশন প্রসেস করতে যাই। তেমন কোনো স্পেশাল ইনস্ট্রুমেন্টেশনের দরকার হয় না, হ্যান্ডলিংও ইজিয়ার, সেফার। সেই জন্য এখনো পর্যন্ত, যদিও ক্লোরিনেশনের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, বাট স্টিল এখনো পর্যন্ত ক্লোরিনেশন প্রসেসটা হচ্ছে সবচাইতে ওয়াইডলি ইউজ ডিসইনফেকশন প্রসেস। ঠিক আছে, তা আমি আর আজকে এটাতে যাচ্ছি না, এটা অনেক বড় টপিকস। নেক্সট ক্লাসে আমরা দেখবো ডিসইনফেকশন বাই ক্লোরিন কিভাবে আমরা করে থাকি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো।